আমরা যত নরম মাটি হব, আমাদের চারপাশের শক্ত পাগুলো সেই নরম মাটিকে পাড়িয়ে পাড়িয়ে আমাদের একদম মাটির ভেতরে কিন্তু ঢুকিয়ে দেবে। কারণ নরম মাটি পাড়াতে সবাই কিন্তু ওস্তাদ, শক্ত মাটিকে কেউ কিন্তু পা দিয়ে দাবিয়ে দিতে পারে না। তাই নিজেকে শক্ত করে রাখতে হবে, যাতে চারিপাশের পাগুলো আমাদেরকে দাবিয়ে মাটির নিচে ঢুকিয়ে দিতে না পারে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাকে এরকম নরম মাটি পেয়ে আমার জীবনে যে আমাকে কিভাবে মাটির ভেতরে ঢুকিয়ে দিতে চেয়েছিল কিছু মানুষ, তারই কিন্তু কথা বলবো তোমাদেরকে। তা তোমরা আমার সাথেই থাকো, আর তার সাথে সাথে কিন্তু প্রচুর কাজও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যে যতই আমায় খারাপ কমেন্ট করুক না কেন, মন খারাপ আমি করে বেশিক্ষণ কিন্তু বসে থাকবো না। আমি ভীষণ পজিটিভ মাইন্ডের একজন মহিলা, তো আমি পজিটিভ নিজেও থাকতে ভালোবাসি, আর আমার পজিটিভটা তোমাদের সব্বার ভেতরে কিন্তু আমি ছড়িয়ে দিতে চাই। আর আজ দেখো সকাল সকাল দুজনা মিলে কিন্তু বসে গেছি। ও চা খায় আর আমি খাই জল। তো ছন্দা আমাকে বলেছিল যে মানে একটুখানি যেন চা আমি খাই। তো ও চা ছাড়া মানে ওর নাকি সকাল শুরু হয় না। তো আমার এরকম অনেক বন্ধু আছো যারা তোমাদের চা ছাড়া কিন্তু সকাল শুরু হয় না। আসলে তোমাদের বলেছি, চা আমি ছোটোবেলা থেকে মানে হাসির একটা কথা যে আমি ভয় পেতাম কালো হয়ে যাওয়ার ভয়, এটা ঠিক কথাই। তার বাইরেও আমি কিন্তু এমনিও কী বলতো, চাটা খেতে পারতাম না, জিভ পুড়ে যেত, এই নানা রকম ওই সমস্ত ভেবে খেতাম না। আর এখন কিন্তু একদমই খাই না, চিনি খাওয়ার ভয়। আর চিনি ছাড়া চা আমার একদমই ভাল লাগে না খেতে। সেই জন্য আমি চাটাকে অ্যাভয়েড করি, খুব কম রেয়ার খাই আর কি। আর দেখো কথা বলতে বলতে বেছে নিলাম একাটি হচ্ছে কলমি শাক। আর বন্ধুরা তোমাদেরকে আমি বলি যে আমাকে কীরকম নরম মাটি পেয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তোমাদের সাথে একটু শেয়ার আমি করেছিলাম এর আগে। যে প্রথম যখন এই বাড়িটাতে আমি এসেছিলাম, তো আমি তো এখানকার একদম নতুন একজন বাসিন্দা। তো আমার এখানে কেউ পরিচিত নেই, মানে আমার নিজের লোক বলতে কিন্তু এখানে আমার কেউ নেই। একদম সদ্য নতুন মেয়েকে পড়াবো বলে এসেছিলাম। আর মেয়েকে পড়াতে এখানেই কেন এসেছিলাম তার পেছনে অনেকগুলো কারণ ছিল। তো কোনো দিন যদি হয় তোমাদেরকে আমি শেয়ার করব। আসলে একান্তই ব্যক্তিগত, তো সেই কারণগুলো বলতে পারি না সোশ্যাল মিডিয়াতে। হয়তো কাছে সামনে কেউ আসলে আমি তাকে মন খুলে হয়তো আমার মনের যে কষ্টটা সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। তো যাই হোক, হয়তো কোনো একদিন আসবে যেদিন আমার বলতে আর কোনো দ্বিধা সংকোচ কিচ্ছু থাকবে না। তো সেদিন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তো যাই হোক, বলছিলাম যেটা, যে এখানে আসার পরে এই যে আমার চারিপাশে দেখতে পাও বাড়িঘর, তো এখন আমাকে যে চোখে দেখে তারা, তখন কিন্তু আমাকে সেই চোখে তারা দেখতো না। তারা আমাকে খুবই খারাপ চোখে দেখতো। মানে খারাপ বলতে কীভাবে খারাপ দেখতো, যে আমার হচ্ছে মানে আমি উড়ে এসে একটা জুড়ে বসে এখানে একটা আমি বাড়ি বানিয়ে ফেলেছি, এটা তাদের বক্তব্য ছিল। তো আমার যে জায়গাটা, এই জায়গাটাতে তোমরা দেখতে পাও আমার পাশের জায়গাটায় প্রচুর পরিমাণে নোংরা ফেলে। তো ওটা আমরা বললে আমাদের কথা শোনে না। কারণ আমার এই বাড়ি যখন আমি কিনেছিলাম তখন প্রচুর নোংরা, তোমাদেরকে বলেছি যে প্রায় 10-12 হাজার টাকা খরচ করে কিন্তু এই নোংরা মানে লেবার দিয়ে ফেলা হয়েছে। মানে কতটা উঁচু করে নোংরা ছিল। তো একজন মানে আমার বাড়িরই উল্টো দিকেরই একটা বাড়ি, মানে একটু সাইডে গিয়ে উল্টো দিকের বাড়িটা, একদম সোজাসুজি যে উল্টো বাড়ি সেই বাড়িটা না, তার পাশের বাড়িটা। তো সেই লোক কী করেছে, যখন এই জায়গাটা আমরা কিনবো, মানে কিনে ফেলে তো প্রায় 2 বছর মতন আমরা এই জায়গাটাকে রেখে দিয়েছিলাম। তো 2 বছর পর যখন দেখেছে যে এই বাড়িটা এবার আমরা করবোই, মানে আমরা ভিট পুজো আমাদের হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম না, ভিট পুজোর দিন বলেছিল আমাকে যে এই জায়গাটা যাচ্ছিল, সেই জায়গাটার মানে মালিক ওনার হাজব্যান্ডের বন্ধু ছিল, সে মারা গেছে। মানে তারই ছেলে আবার এই কথাটা আমাকে বলেছে, মানে আমাকে না, আমার হাজব্যান্ডকেও প্রচুর গালাগাল করেছিল। তো কী ঘটনা ঘটেছিল, তো এখানে যে বাড়িটা করে ফেললাম, তো এই বাড়িটা ঠিক যখন হবে হবে ভাব, তখন হচ্ছে ওই ভদ্রমহিলার ছেলে আমার হাজব্যান্ডকে মানে খুব কান ভাঙানোর চেষ্টা করলো, যাতে কোনো মতেই এখানে বাড়িটা আমরা না করি। আর ও নিজেও বলল যে আমার তো এখানের পরিবেশ একদম ভাল লাগে না, আমিও এই বাড়িটা ছেড়ে চলে যাব, মানে ও অন্য জায়গাতে বাড়ি বানাবে। তো আমার হাজব্যান্ডকে এরকম বলেছে। তো এরকম বাড়ি বানানোর আগে কেউ যদি বলে, দেখবে মনটা খারাপ হয়ে যায়। তো আমার হাজব্যান্ড এসে আমাকে বলছিল যে জানো এরকম দোকানে দেখা হয়েছে, তো ও বলছিল এরকম। সে কিন্তু এখন বাড়িতে আবার দোতলা বানিয়েছে। তার আগে একটা আমার বোন নয় বান্ধবী, যাই হোক, ও আমাকে অনেকবার বলেছে আমার এই নেল পলিশের যে নাম্বার, এটা 04 কিন্তু কেমন ঘোলা আসছে। যাই হোক, আমি দেখিয়ে দিলাম, এটা ল্যাকমি কোম্পানির, ভীষণই মানে মার্জিত একটা কালার, পরলে কিন্তু খুব ভালোও লাগে মানে নেলে।
তো আমি একটু চেঞ্জ করে আবার মেরুন কালার পরেছি। তো আমি ভুলেই যাচ্ছিলাম তোমাকে দেখাতে বারবার, তো আজ তোমাকে দেখিয়ে দিলাম। আর তুমি কিন্তু ব্লগ দেখে আমাকে একবার কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদিভাই আমি কিন্তু দেখেছি তোমার নেল পলিশের যে নাম্বারটা কত, তাহলে ভালো লাগবে আমার। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে হেনা এসেছিলো তো তখন নিচে গিয়েছিলাম, তো নিচে ছিল নেল পলিশটা, দিয়ে মনে পড়াতে এক ঝলক দেখিয়ে দিলাম আমি। আবার উপরে চলে এসেছি, আর রুটি করেছি না আজকে, গ্যাস মুছিনি জানো তো, কি হুটোপাটা ওই চিমনির ছেলেটা আসলো না, প্রচুর কিন্তু দেরি হয়ে গেছে ওখানটাতে, তো সেই কারণে একটুখানি আমি তাড়াতাড়ি করে আবার রান্না শুরু করে দিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকাল তো আমাদের সবার ছোট ছোট বাড়ি, তো বাড়ির কাজ হলো দেখবে সেই কাজগুলো তো রাস্তার ওপরে হয়ই হয়, তো সেই কারণে রাস্তার মধ্যে মিস্ত্রিরা কাজ করে। আর আমার পুরো বাড়ির কাজটা হয়েই গেছিলো, আমার যে পাশে ফাঁকা জায়গাটা থাকো, এই ফাঁকা জায়গাটার এখানটাই কিন্তু সমস্ত কাজ, মানে ইট থেকে বালি থেকে সমস্ত এখানেই রাখা হয়েছিল। তো তবুও মিস্ত্রিদের দেখবে রাস্তার দিকে হয়ে যায় না, চলে যায়, বা সিমেন্ট বালি এগুলো তো যায়, এগুলো তো আটকানো যায় না। দিয়ে সেই সময় কিন্তু ওই যে ভদ্রলোক বলেছিল এখানে বাড়ি বানাবেন না, এখানকার পরিবেশ ভালো না, আমিও চলে যাব, সে কি করলো, হঠাৎ করে আমার মিস্ত্রিদেরকে প্রচুর গালাগালি দেওয়া শুরু করলো। তো বিনা কারণে কিন্তু সে গালাগালি দিচ্ছিল, তো আমার হাজব্যান্ডকেও প্রচুর গালাগালি দিচ্ছিল। তো এটা করে কি আমাদের কাজটা বন্ধ করে দিয়েছিল, মানে মিস্ত্রি যাতে কোনো রকমভাবে রাস্তায় কোনো সিমেন্ট বালির কাজ করতে না পারে। আর আমার গেটের কাছেই কাজটা হচ্ছিল, তখন ওখানেই তো বালি সিমেন্টের কাজগুলো হবে। দিয়ে আমরা তো নতুন, কাজ কিন্তু বন্ধ হলো, জানো তো, বন্ধ করে দিল আমাদেরকে। দিয়ে নতুন হওয়াতে আমরা একটুখানি ঘাবড়ে যখন গেছিলাম, দেখবে নতুন তো আমরা ঘাবড়াবো, একটা নতুন পরিবেশে এসছি, তো সেটাকে সাপোর্ট করেছিল সবাই মিলে। তখন না এত খারাপ লেগেছিলো যে হঠাৎ, মানে আমরা এখানে আসলাম নতুন, আর আমার মেয়ে তখন মাত্র 5 বছর বয়স, এরকমই হবে, হ্যাঁ 5ই হবে, মেয়ে তখন মনে হয় 2তে পড়ে। তো আমি না খুব ঘাবড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম যে আমি কীরকম জায়গাতে বাড়ি সত্যিই করে ফেললাম, আর যে লোকটা বললো সেই লোকটাই আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করলো। তো যাই হোক, কাজ তো কেউ কাউকে আটকে রাখলেও ঠিক হয়েই যায় না। তা আমার পেছনে দেখো না, যে আমি যেখানে জামা কাপড় কাচ্ছি সেইখান থেকে অল্প অল্প করে গলিটা দিয়ে নিয়ে গিয়ে, মানে মিস্ত্রিদের খুব অসুবিধা হয়েছে আমার রাস্তার সামনে কাজ করতে। ও বন্ধুরা, তোমাদের আগেই বলেছি যে চিমনির লোক এসে গেছে, না তখন তো আসেনি, চিমনির লোক পরে এসছে। আমি মানে তালগোল পাকিয়ে ফেলছি বলতে গিয়ে, এই চিমনির লোকের জন্যই কিন্তু আমি হুটোপাটা করে তাড়াতাড়ি করে রান্না শুরু করেছিলাম, জানো তো। তো যাই হোক, দিয়ে ওই কাজটা তখন হয়ে গেল আমাদের। ও কিন্তু আটকে রাখতে পারলো না, কিন্তু কষ্ট দিতে পেরেছিল আমাদেরকে, অনেকটাই কষ্ট দিয়েছিল। আর আমরাও নীরবে সহ্য করে, মানে সেগুলো কিন্তু মেনে নিয়েছিলাম। কিন্তু বলে না, ওপরওয়ালার খেল কিসমত কা খেল। আমি তখন বলেছিলাম, দাদা আমার ছোট্ট বাড়ি, একটু কাজ রাস্তায় হলে কি হবে, একটু অ্যাডজাস্ট করেন, আপনার বাড়ির কাজ হলেও তো রাস্তায় হবে, তখন তো আমাকে এটা মেনে নিতে হবে। তো সবাই যদি পাশাপাশি থাকি, এইভাবে যদি একটুখানি সহযোগিতা না করি, তাহলে কি করে হবে, আমার কাজটা তো হয়ে যাবে, আর হয়তো 4-5 দিন আছে, তাহলে কাজ শেষ, তারপর তো আর ধুলোবালি হবে না। আর ধুলোবালি সমস্ত মিস্ত্রি ধুয়ে দিয়ে যাচ্ছিলো, তারপর আমার হাজব্যান্ড ধুচ্ছিল, তাতেও হচ্ছিল না ওদের দিয়ে। এইবার মানে ধরো বছর দেড়েক পরে আমি অপেক্ষা করেছি যে কোনো একটা দিন তো আসবেই এই দিনটা, না, কারণ আমাকে যারা ছোট করেছে ঈশ্বর তাদের ছোট করবে, এটা আমি বিশ্বাস করি মন থেকে, যে তোমাকে যদি কেউ ছোট করে, ওপরওয়ালা একজন আছে, সে কিন্তু ছোট করে। তো সেই মানে ঠিক সেই ধরো 1.5 বছর পর, বাস এইবার ওদের যখন মানে বাড়িতে দোতলা হচ্ছে, ছাদ ঢালাই, একদিন আমি মানে দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে মানে যখনই ঢুকেছি, এই ধরো 1টার দিকে ঢুকেছি আমি ঘরে, দুপুর 1টা। তো আর যখন আবার বিকেল 4টের সময় আমি মেয়েকে টিউশন নিয়ে যাচ্ছি, যেই গেটটা খুলেছি দেখছি মনে হয় 2-3 হাজার ইট আমার একদম পাঁচিল লাগিয়ে রেখেছে। তখন আমার ক্যামেরা ছিল না, আর আমি আওয়াজে না বুঝতেও পারিনি যে এরকম করেছে, মানে উইদাউট বিনা পারমিশনে আমার বাড়ির দেওয়ালে ঘেঁষে লাগিয়ে মানে রেখেছে ইট। তো তখন আমি দেখে বলছি কেন রাখা হয়েছে আমার বাড়ির সামনে, হ্যাঁ আমাকে যখন করতে দেয়নি, আর আমি যখন মশলা মেখেছিলাম তখন কিন্তু মানে আমার বাড়ির সামনে যখন মিস্ত্রি কাজ করেছিল, তখন কিন্তু ওনার বাড়ির সামনে গিয়ে আমরা করিনি, সেটা করেছিলাম আমাদের বাড়ির সামনে যে বাড়িটা, সেই বাড়ি, তারা কিছু বলেনি, কিন্তু উনি ডিঙিয়ে এসে আমাদের সঙ্গে ঝগড়া করেছিল। তাই আমি বলছি না শিগগিরই ইটটা সরাবেন আপনি, এভাবে রাখবেন না। কিন্তু আমার কথা তো বলা, কারণ 2000 ইট সরানো তো মুখের কথা না, পরের দিন ওদের ঢালাই, যে বালি সমস্ত, যে বালি না সরি পাথর হয় না বড় বড়, সেই ঢালাইয়ের পাথরও রেখেছে,
দিয়ে পরের দিন সকালবেলা আমি ওত পেতে বসে আছি, দেখবো ঢালাইয়ের মেশিনটা কোথায় বসে। যে আমার বাড়ির সামনেটা একটু চওড়া আছে, মানে আমরা করেছি সেখানে নিজেদের ইট বালি সিমেন্ট দিয়ে আমাদের গেটের সামনে চওড়া করেছিলাম। আর এখন আমি করিনি, তোমরা দেখেছো নতুন রাস্তা হয়েছে বলে একটু ঢাল আছে। আনলাম থাক, ঢাল না থাকলে ওরা সবাই আমার বাড়ির সামনে এসে ব্যবহার করবে। দেখো ব্যবহার করলে কোনো খারাপ না, কিন্তু আমার সাথে যেটা করেছে, আমার মিস্ত্রিকে বলেছে সরাবি এটা, নয় লাথি মেরে সরিয়ে দেবো, এগুলো সমস্ত ফেলে দেবো। দিয়ে যখন এবার এসছে পরের দিনকে সেই ঢালাই মেশিন বসাতে, আমি তখন গিয়ে গেট খুলে একদম দাঁড়িয়ে রেখেছি। আমি বলেছি না হবে না, তো আমি এখানে বসাতে দেবো না আমার বাড়ির গেটের সামনে, মানে আমার গেটটা খোলা যাবে না। আর উনি তো বলেছিল যে আমরা রাস্তায় কাজ করি না। যখন আমি বলেছিলাম ওই কথাটা যে দাদা একটু রাস্তায় করি, এই তো হয়ে যাবে 2-1 দিনে, তখন উনি বলেছিল আমার কোনো রাস্তার প্রয়োজন হয় না, আমি কারো বাড়ির সামনে গিয়ে রাস্তা আটকে কাজ করাই না আমার বাড়ির। বললাম এখন কেন? দিয়ে সেই মিস্ত্রি আমাকে খুব ধরেছে, না বৌদি একটু করতে দেন করতে দেন। আমি দেইনি, কারণ আমাকে নরম মাটি ভেবে যে এইভাবে দাবিয়ে দিয়েছিল, সেই দিন আমাকে গালাগাল করেছিল, আমার হাজব্যান্ডকে মারবে বলেছিল। তেরে এসে আমাকে বলেছিল যান যান, আপনার মতন মেয়ে মানুষ অনেক দেখা আছে। শুধুমাত্র এই কতটুকু জিজ্ঞাসা করেছিলাম, দাদা কী হয়েছে, মিস্ত্রিদেরকে কেন গালাগাল করছেন? তার উত্তরে উনি আমাকে এটা বলেছিল। তো সেই দিন তো ভুলিনি সেই দিনগুলো, তাই মানে ভুলিনি, কিন্তু সেদিন চুপ থাকতে হয়েছিল, কারণ মাটিটা সেদিন নরম ছিল। কিন্তু ওই 1.5 বছরে মাটি শক্ত হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সত্যি বলছি, আমার হাজব্যান্ড বাড়ি ছিল না, আমি কিছুতেই আমার বাড়ির সামনে বসাতে দিইনি, কারণ অনেকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল দেওয়ার জন্য, যে এই তো ঢালাইটা একটা বড় কাজ, ওর কাজ তো হয়েই যাবে। আমি বললাম হ্যাঁ কাজ তো হয়েই যাবে, আমি জানি, আমারও কাজ হয়ে গেছিলো, কিন্তু সে আমাকে করতে দেয়নি। আমার খুব কষ্ট হয়েছিল, ও কষ্ট করে করুক, যে গালাগাল করেছিল তাকে তো তার ফল এখন ভুগতেই হবে। তাই নরম মাটি পেয়ে যারা মানে করে না, বা আমার সাথে হোক বা তোমার সাথে, দেখবে একদিন সেটাই ঘুরিয়ে ঈশ্বর, ভগবান, আল্লাহ যাই বলো না কেন, তারা কিন্তু তাদের ওখানটাতেই ঘুরিয়ে দেয় জিনিসটা। আর সেই লোক, মানে এটা বলতে ভুলে গেলাম, যে প্রচুর পার্টির এদিক ওদিক, মানে সমস্ত বড় বড় নেতাদের কাছে গিয়েছিল আমাদেরকে জব্দ করার জন্য, কিন্তু পারেনি। কারণ ওপরওয়ালা জব্দ না করলে, বিশ্বাস করি যে ঈশ্বর যদি আমাকে জব্দ না করে, কারও ক্ষমতা নেই জব্দ করার। তো এই ছিল আমার একটা মানে নরম মাটির পার্ট। তো সেই দিনগুলো এখন বলছি গল্পের মতন, আমি ভয়ে আতঙ্কে কান্না করেছি। পাশের বাড়ির কাকিমা আমাকে কিন্তু সাহস জুগিয়েছিল, বলেছিল মিঠু ভয় পেও না, কারণ আমার তো তখন অনেক কম বয়স, আমার মেয়েটা মাত্র তখন মনে হয় 2তে কি 3তে পড়ে, আর বয়স তো আমার কম, তাই ভয় আতঙ্ক দুটোই ছিল বেশি। তাই তোমাদের বলছি ভয় আতঙ্ক কিচ্ছু পাবে না, ন্যায়ের পথে যদি তোমরা থাকো, দেখবে ঈশ্বর তোমাদের ওপরে সহায় হবেই হবে। আর কোনো রকম বিপদ মানে আসবে অনেক রকম, কিন্তু সমস্ত বিপদ কিন্তু কেটে যাবেই যাবে। আমি এটা মন থেকে বিশ্বাস করি, আর ঈশ্বরকে অনেক আমি ধন্যবাদ জানাই মন থেকে, যে ঈশ্বর তুমি আমার জীবনে যা দিয়েছো, আমার জীবনে অনেক দিয়েছো। যা জিনিস ঈশ্বর আমাকে দিয়েছে সেগুলোও হয়তো আমি ডিজার্ভ করি না, ঈশ্বরের কৃপাতেই আমার এই সমস্ত কিছু। আমি রাজার মতন হয়তো থাকবো না, কিন্তু ঈশ্বরের কৃপা থাকলে ঠিক আমার দিন চলে যাবে। এই বিশ্বাস নিয়েই কিন্তু আমি ঈশ্বরের আরাধনা করি, আর ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, তাই না বন্ধুরা? আর তোমাদের সাথে শেয়ার করব নিচের কিছু কাজ ভেবেছিলাম, মানে ওই যে আসলো না আমার এসিটা সার্ভিসিং করাতে, তো সেখানে তো অনেক কাজ ছিল প্রচুর, ওই যে জল দিয়ে পরিষ্কার করে দেয়াল বেয়ে বেয়ে পড়েছে, তারপর সোফার পেছনটা প্রচুর ধুলো ছিল, সোফার কভার, এগুলো ভেবেছিলাম আমি সমস্ত করব মোছামুছি। তো কে আর মানে দেখে, সে হচ্ছে আমার হাজবেন্ড, সে হচ্ছে একেবারে মানে ঝটপট ঝটপট সমস্ত কিছু কিন্তু সে করে ফেলেছে অলরেডি, ধোয়া কাচা তার সমস্ত কমপ্লিট। মানে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তো সে কিন্তু সাথে সাথে করে ফেলেছে। আর আমি একবার গিয়ে দেখছি, সে আমাকে বলছে হাঁটো হাঁটো, আমি এখানে পরিষ্কার করছি, তুমি এখানে পা দেবে না, এখানে ওটা করবে না। আমি বললাম আরে বাপ রে বাপ, দিয়ে আমি পালিয়ে এসে এই কাজে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, সে দেখো কত কাজ করে ফেলেছে অলরেডি। এই যে দেখেছো, এগুলো সমস্ত কখন কেচে একদম মেলে দিয়েছে। দিয়ে দেখো হাওয়া দিচ্ছে প্রচুর, এত ভাল লাগছে না উপরে এসে। তো ভাবলাম যে একটুখানি আমিও হাওয়া খাই। আর মেঘলা মেঘলা এই বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, তো মানে একদম কিন্তু দেখো আকাশটা কালো কালো টাইপের হয়ে গেছে।
তো আমি একটুখানি দাঁড়াই, আর এই কাজ করতে গেলে একটু ঘাম হয়ে যায়, আর এই কাজটা একটু ভারী কাজই। তো সপ্তাহে একদিনই আমি কিন্তু এইটুকু কাজই করার চেষ্টা করি, আর বাদ বাকিটুকু আমি হেনাকে দিয়ে করানোর চেষ্টা করি। তো হেনাকে তো আর সবসময় তোমাদের সাথে মানে দেখাই না। তো দেখো কি ভালো লাগছে, মনে হচ্ছে একটা চেয়ার, মানে ওই যে ঘর আছে না ছাদে, সেই ঘরের মধ্যে কিন্তু চেয়ার আছে, নিয়ে আসলে হতো, কিন্তু আর বার করতে ইচ্ছে করলো না। তারপর দেখো নিজে চলে এসেছি, কী রান্না করেছি, এটা কলমি শাক, আর এই দেখো লেবু, আর এই দেখো এটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে হচ্ছে লোটে মাছের ঝুড়ো। তো বেশ ভালোই লাগছে না দেখতে। আর তার সাথে দেখো লাল লাল একদম কষা কষা চিকেনের ঝোল, মানে একটু পাতলাই হয়েছে, এটা করেছি। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা কিন্তু কালকের নয়, আগের দিনের ব্লগ। আর এই ব্লগটা কিন্তু 2 দিন আগের ব্লগ। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।